আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফারহানা আতিয়া, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নীলফামারী মেডিকেল কলেজ। সবাইকে শুভেচ্ছা। আজকে ফুড অ্যান্ড নিউট্রিশন কার্ডের তৃতীয় ক্লাস শুরু করব। আজকের টপিক হচ্ছে মিনারেলস। আচ্ছা, what is minerals? Minerals are inorganic elements required in small amount by the body. মিনারেলস গুলোকে আমরা মাইক্রোনিউট্রিয়েন্টস বলেছি, তাই না? মাইক্রোনিউট্রিয়েন্টস এটা যেসব নিউট্রিয়েন্ট গুলো আমাদের ডেইলি মিলিগ্রাম পার অ্যামাউন্টে লাগে, মানে ডেইলি যদি আমি হিসাব করি তাহলে আমরা বলবো যে আমরা এত মিলিগ্রাম এভাবে লাগে। হ্যাঁ, সেগুলো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। এর মধ্যে আছে ভিটামিনস আর মিনারেলস। আজকে আমি পড়াবো মিনারেলস। আমাদের খাবারগুলোতে মিনারেলস গুলো, সব ধরনের খাবারই মিনারেলস আছে। কোনো কোনো মিনারেলস একটু বেশি পরিমাণে লাগে, কোনোটা খুবই অল্প পরিমাণে লাগে, এমনকি মাইক্রোগ্রাম অ্যামাউন্টে লাগে। আমরা যদি মিক্সড ডায়েট খাই, যেমন মাছ মাংস খেলাম, শাকসবজি খেলাম, তারপরে কার্বোহাইড্রেট যেমন রাইস বা হুইট এগুলো খেলাম, তাহলে আমাদের মিনারেল সাপ্লাইটা সাফিসিয়েন্ট হয়। হ্যাঁ, অ্যাডিকুয়েট অ্যামাউন্টে আমরা মিনারেল পেয়ে যাই। আর যদি কারো মিনারেল ইনটেক ইনসাফিসিয়েন্ট হয় তাহলে অনেক সাইন সিমটম ডেভেলপ করে, যেমন কারো হয়তো অ্যানিমিয়া হবে, আবার গয়টার হয়, ক্রিটিনিজম হয়। আর কেউ যদি এক্সেস মিনারেল ইনটেক করে ফেলে তাহলে সেটা আবার টক্সিক সাইন সিমটম ক্রিয়েট করে, হ্যাঁ, টক্সিসিটি ডেভেলপ করে। আচ্ছা, মিনারেলস গুলো অ্যাবসর্পশন হবে স্মল ইন্টেস্টাইনে। এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অথবা ক্যারিয়ার মেডিয়েটেড ডিফিউশনে হয়। ক্যালসিয়াম অ্যাবসর্পশনটা ভিটামিন ডি এর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ভিটামিন ডি ক্যালবাইন্ডিন নামে একটা প্রোটিন তৈরি করে ইন্টেস্টাইনাল সেলে, সেইটা ক্যালসিয়ামকে অ্যাবসর্পশন করে। জিঙ্ক অ্যাবসর্পশন আবার জিঙ্ক বাইন্ডিং লিগ্যান্ডের উপর ডিপেন্ড করে। আর আয়রন অ্যাবসর্পশনটা একদম একটু আলাদা। এটা স্ট্রিক্টলি কন্ট্রোলড থাকে, মানে কতটুকু আয়রন অ্যাবসর্পশন হবে ডেইলি একটা অ্যামাউন্ট থাকে, কিন্তু কারো যদি আয়রন ডিফিসিয়েন্ট থাকে তাহলে তার অ্যাবসর্পশন বেশি হবে, আবার আয়রন যদি এক্সেস থাকে তাহলে তার অ্যাবসর্পশনটা কম হবে। হ্যাঁ, মিনারেলস গুলোর ফাংশন আমরা ইন্ডিভিজুয়ালি পড়বো। এখানে অ্যাজ এ হোল একটু ফাংশনটা দেখে নিই। ফর্মেশন অফ বোনস এন্ড টিথ, ফ্লুইড ব্যালেন্স মেনটেন করবে, নার্ভ কন্ডাকশনে হেল্প করে, মাসল কন্ট্রাকশনে হেল্প করবে, সিগন্যালিং এ হেল্প করে, আর বিভিন্ন এনজাইমের কোফ্যাক্টর হিসেবে ক্যাটালাইসিসে হেল্প করবে। আচ্ছা, মিনারেলস আমরা দুই ভাগে ক্লাসিফাই করি। একটা ক্লাসিফিকেশন হচ্ছে ফাংশনের উপর ডিপেন্ড করে, যেমন কি কি ফাংশন থাকতে পারে মিনারেলস, যেমন স্ট্রাকচারাল ফাংশন থাকবে, এটা হচ্ছে ক্যালসিয়াম, এটা বোনস এবং টিথ ফর্মেশন করবে। ম্যাগনেসিয়াম ফসফেট, হ্যাঁ, মেমব্রেন ফাংশন, সোডিয়াম পটাশিয়াম, এগুলো হচ্ছে মেমব্রেন, মানে সেল মেমব্রেনে যে ট্রান্সপোর্ট মেনটেন করে বা মেমব্রেনের অন্যান্য ফাংশন মেনটেন করে। এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে থাকতে পারে কোনো কোনো মিনারেলস, হ্যাঁ, যেমন কোবাল্ট, কপার, আয়রন, জিঙ্ক এগুলো। আচ্ছা, হরমোন অ্যাকশনে হেল্প করবে অথবা রেগুলেটরি রোল আছে যে কিছু কিছু মিনারেলসে। এগুলোর মধ্যে আছে ক্যালসিয়াম, ক্রোমিয়াম, আয়োডিন। কিছু মিনারেলস আছে যেগুলো এসেনশিয়াল কিন্তু এর ফাংশনটা এখন আননোন, হ্যাঁ, সিলিকন, ভ্যানাডিয়াম, নিকেল এগুলো। আচ্ছা, আবার কিছু মিনারেলস আছে যেগুলো মানে যেগুলোর এফেক্ট আছে কিন্তু এসেনশিয়ালিটি এখন এস্টাবলিশড হয় নাই। আবার এমন কিছু মিনারেলস আছে যেগুলো টক্সিক, ফুডে থাকে খুব অল্প পরিমাণে, কিন্তু এক্সেস যদি হয় সেটা খুব টক্সিক আমাদের জন্য, হ্যাঁ, যেমন অ্যালুমিনিয়াম, অ্যান্টিমনি, আর্সেনিক, হ্যাঁ, এই জাতীয় মিনারেলস। আর যেটা আমার নিউট্রিশনাল ওয়েতে যেটা আমরা ক্লাসিফিকেশন করি সেটা কি, আমরা নিউট্রিশনকে যখন ক্লাসিফাই করেছিলাম তোমাদের মনে আছে কিনা, ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট, তাই না, এভাবে। কিন্তু আবার মিনারেলস দেখো, মিনারেলস একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, এটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ম্যাক্রো মিনারেলস আর একটা মাইক্রো মিনারেলস। ম্যাক্রো মিনারেলসটা কি,
যেসব মিনারেলস আমাদের ডেইলি প্রায় 100 মিলিগ্রাম 100 মিলিগ্রামের বেশি লাগে, এবং আমাদের সেলগুলোতে আমরা যদি সেলে ওয়েট হিসেবে হিসাব করি তাহলে পার কেজি সেলে এটার অ্যামাউন্টও বেশি পরিমাণে থাকে, ঠিক আছে? সেগুলোকে আমরা বলছি ম্যাক্রোমিনারেলস। ম্যাক্রোমিনারেলসের এক্সাম্পল হিসেবে বলতে পারি আমরা ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, ফসফরাস, এগুলো সব ম্যাক্রোমিনারেলস। আচ্ছা, আর মাইক্রোমিনারেলস কোনগুলো? যেগুলো 100 মিলিগ্রামের কম লাগে প্রতিদিন, আমাদের যে আরডিএ বা ডেইলি রিকোয়ারমেন্ট সেটা 100 মিলিগ্রামের কম। এগুলোকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ট্রেস এলিমেন্টস আর একটা আলট্রা ট্রেস এলিমেন্টস। ট্রেস এলিমেন্টস গুলো কি? এগুলোর ডেইলি রিকোয়ারমেন্ট 1 থেকে 100 মিলিগ্রামের মধ্যে, ঠিক আছে? আর আলট্রা ট্রেস এলিমেন্ট সেটার ডেইলি রিকোয়ারমেন্ট 1 মিলিগ্রামেরও কম। এটা হচ্ছে মাইক্রোগ্রাম অ্যামাউন্টে লাগে ডেইলি। আচ্ছা, ট্রেস এলিমেন্ট গুলোর এক্সাম্পল কি? আয়রন, কপার, জিঙ্ক, ক্রোমিয়াম, এগুলো হচ্ছে ট্রেস এলিমেন্ট। আলট্রা ট্রেস এলিমেন্টের মধ্যে আছে আয়োডিন, মলিবডেনাম, সেলেনিয়াম। আচ্ছা, তাহলে এখন ইন্ডিভিজুয়াল মিনারেলস এর আলোচনায় আসি। প্রথমে আসি আমরা ক্যালসিয়াম। আমাদের বডির মোস্ট অ্যাবান্ডেন্ট মিনারেল হচ্ছে ক্যালসিয়াম। আমাদের বোনস, টিথ, এগুলো হচ্ছে ক্যালসিয়াম দিয়ে তৈরি। তাহলে আমাদের বডি টোটাল ক্যালসিয়াম আছে 1 to 1.5 কেজি, অনেক বেশি। এর প্রায় 98% এর বেশি থাকবে বোনস আর টিথে, আর 1% এর একটু বেশি এই বোনস টিথের বাইরে থাকবে। কিন্তু অ্যাকচুয়াল যে বায়োকেমিক্যাল ফাংশন গুলো আছে এগুলো সব এই যে 1% এই কাজটাই করে। এটাই মেইনলি এই বায়োকেমিক্যাল ফাংশন গুলো করে। ডেইলি রিকোয়ারমেন্ট কতটুকু? একজন অ্যাডাল্টের ডেইলি রিকোয়ারমেন্ট 800 মিলিগ্রাম। 800 মিলিগ্রাম, এটা মনে রাখবে, অনেক বেশি পরিমাণে কিন্তু। বিশেষ করে ইউনিটটা মনে রাখবে, মিলিগ্রাম, গ্রাম না। তাহলে প্রায় 1 গ্রামের মতো। চিলড্রেনদের 800 থেকে 1200 লাগে, আর প্রেগনেন্সি আবার ল্যাকটেশন পিরিয়ডে অনেক বেশি, প্রায় হচ্ছে নর্মাল রিকোয়ারমেন্টের দ্বিগুণ লাগবে, এটা 1500 মিলিগ্রাম লাগে। কি কি ফাংশন করে? 1 নম্বরে তো আমরা বলতেই পারি বোনস এন্ড টিথ ফর্মেশন, মাসল কন্ট্রাকশনে হেল্প করে। এই যে অ্যাক্টিন, মায়োসিন, এগুলো তো আমাদের মাসলকে কন্ট্রাকশন করে, এগুলোতে এই ক্যালসিয়াম হেল্প করে। হরমোন সিক্রেশনে হেল্প করে, বিশেষ করে ইনসুলিন সিক্রেশন। তারপরে প্যারাথাইরয়েড সিক্রেশন, ক্যালসিটোনিন, এইসব হরমোন সিক্রেশনে হেল্প করবে। সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করবে। আমাদের বডিতে যেসব হরমোন আছে সেগুলো কি নির্দিষ্ট সেল থেকে, নির্দিষ্ট গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়ে ব্লাড সার্কুলেশন দিয়ে গিয়ে একটা সেলের উপর গিয়ে এফেক্ট করে। তাহলে সেই সেলের উপর যখন কাজ করতে যাবে তখন অনেক হরমোন আছে সেলের ভিতরে ঢুকে না, তখন সেলের ভিতরে গিয়ে যে কাজ করে সেই কাজটা অন্য আরেকটা মেডিয়েটর করে। এখানে ক্যালসিয়াম হচ্ছে সেরকম একটা মেডিয়েটর, যেটা সেকেন্ড মেসেঞ্জার। এই জন্য বলছে হরমোনকে বলা হচ্ছে ফার্স্ট মেসেঞ্জার, আর এই ক্যালসিয়াম হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার। আচ্ছা, এছাড়া ভাস্কুলার পারমিয়াবিলিটি কমিয়ে দেয়, ব্লাড ক্লটিং এ হেল্প করে। ক্যালসিয়াম নিজেই একটা কোয়াগুলেশন ফ্যাক্টর হিসেবে কাজ করে। এছাড়া বিভিন্ন প্রোটিনের সাথে বাইন্ড করে, বাইন্ড করে সেই প্রোটিনের অ্যাক্টিভিটিকে অল্টার করে দেয়। সেই প্রোটিনগুলো কি? ক্যালমোডিউলিন, ফসফোলাইপেজ A2, প্রোটিন কাইনেজ, ঠিক আছে? এগুলো। তাহলে ক্যালসিয়াম আমরা কোন খাবার থেকে পাই? খুবই ইম্পর্টেন্ট, একজন লেম্যানকে জিজ্ঞেস করলেও বলতে পারে, তাই না, যে দুধ জাতীয় খাবার থেকে, দুধ এবং দুধ জাতীয় খাবার, এটা হচ্ছে মেইন সোর্স। এছাড়া বিনসে থাকবে লিফি ভেজিটেবলস, ফিশ, বিশেষ করে যেসব ছোট মাছ, হাড় সহ, মানে ছোট মাছের কাঁটা সহ যদি আমরা চিবিয়ে খাই সেগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। ক্যাবেজ, এগ ইয়োক, এগুলো মোটামুটি আছে। তবে মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্ট, এটা সবার প্রথমে বলতে হবে, এটা মনে রাখবা। আচ্ছা, আমরা বললাম যে ক্যালসিয়াম প্রায় 90% এর মতো থাকে বোনস এবং টিথে, বাকি 1% থাকবে অন্যান্য টিস্যুতে। টিস্যুর মধ্যে মেইনলি থাকে প্লাজমাতে। প্লাজমা ক্যালসিয়াম, এটাই আমাদের ক্যালসিয়ামের কাজকর্মগুলো করে। 2.5 মিলিমোস পার লিটার, এটা হচ্ছে ডেইলি এই পরিমাণ প্লাজমা ক্যালসিয়াম থাকে। এই প্লাজমা ক্যালসিয়ামকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা টোটাল ডিফিউজিবল, নন ডিফিউজিবল। মানে টিস্যুতে যেটা ডিফিউশন হতে পারে সেটা হচ্ছে ডিফিউজিবল, এবং টিস্যুতে ডিফিউশন হয় না সেটা হচ্ছে নন ডিফিউজিবল, ঠিক আছে? এটার মধ্যে খেয়াল করো, যেটা আমি বলছি যে 50%, তাহলে এই যে প্লাজমা ক্যালসিয়াম তার 50% থাকবে আয়োনাইজড, ঠিক আছে, প্লাজমাতে। এইটাই হচ্ছে অ্যাক্টিভ বা ফ্রি ফর্ম।
ক্যালসিয়ামের যত বায়োকেমিক্যাল ফাংশন আছে সবগুলো করবে এই ফ্রি ফর্মটা, হ্যাঁ, অ্যাক্টিভ ফর্ম। তাহলে এইটাই হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অফ ক্যালসিয়াম, যে টোটাল প্লাজমা ক্যালসিয়ামের মাত্র 50%, হ্যাঁ, অর্ধেকটা। আর বাকিগুলো কি বিভিন্ন কমপ্লেক্স হিসেবে থাকবে, কেউ বাইকার্বনেট, ফসফেট, সাইট্রেটের সাথে বাউন্ড করে থাকবে, আবার কখনো প্রোটিন বাউন্ড থাকে। ঠিক আছে, প্রয়োজন অনুসারে কি হয়, এই বাউন্ড ফর্মটা ফ্রি ফর্মে কনভার্ট হয়, আবার ফ্রি ফর্মটা বাউন্ড ফর্মে কনভার্ট হতে পারে, হ্যাঁ। কিন্তু অ্যাক্টিভ ফর্ম হচ্ছে এই আয়োনাইজড ফর্মটা বা ফ্রি ফর্ম এটা। তাহলে আমরা যখন ক্যালসিয়াম মেজার করি তখন আমরা টোটাল ক্যালসিয়ামটা মেজার করি, হ্যাঁ, এই যে 2.5 মিলিমোল পার লিটার যেটা পাবো। কিন্তু এই অ্যাক্টিভ ফর্মটা যেহেতু এফেক্ট করে, অ্যাক্টিভ ফর্ম যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের হাইপার ক্যালসিমিয়া হয়, আবার অ্যাক্টিভ ফর্ম কমে গেলে হাইপোক্যালসিমিয়ার ফিচার হয়। কিন্তু এটা কিন্তু অনেক সময় টোটাল ক্যালসিয়াম একই থাকতে পারে, কিন্তু এই অ্যাক্টিভ ফর্মটা হয়তো বেড়ে গেছে বা অ্যাক্টিভ ফর্মটা কমে গেছে, এরকমটাও হতে পারে। কাজেই এই জন্য আমাদের এটা একটু আলাদা করে মনে রাখতে হবে। আরো ডিটেইলে আমরা যখন ফ্লুইড ইলেকট্রোলাইট পড়বো তখন এই সম্পর্কে আরো বেশি জানবো। ফুড নিউট্রিশনে আমরা এতটুকুই, হ্যাঁ, এই বেশি আর দরকার নেই। আচ্ছা, তাহলে এখন এই ক্যালসিয়াম লেভেল মেইনটেইন করে কে? মেইনলি 3টা হরমোন। খুব ভালো করে শুনে রাখো, 3টা হরমোন: ক্যালসিট্রায়োল বা অ্যাক্টিভ ভিটামিন ডি, প্যারাথাইরয়েড হরমোন, আর ক্যালসিটোনিন। অন্যান্য আছে, এগুলো ইম্পর্টেন্ট না, কিন্তু এই 3টা নাম অবশ্যই মনে রাখবে, হ্যাঁ। ভিটামিন ডি, অ্যাক্টিভ ভিটামিন ডি, প্যারাথাইরয়েড আর ক্যালসিটোনিন। তাহলে এগুলো কাজ করে কোথায়? অ্যাক্টিভ ভিটামিন ডি, এটা কি, এটা অ্যাক্টিভেটেড হয় আমাদের স্কিন থেকে, সিনথেসিস শুরু হয় এবং ফাইনালে যে এটা অ্যাক্টিভেটেড হয় সেটা কিডনিতে গিয়ে। আর যেটা প্যারাথাইরয়েড হরমোন, সেটার আসে থেকে এই যে থাইরয়েড গ্ল্যান্ডের পেছনে 4টা ছোট ছোট প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে, এখান থেকে আসে। তাহলে এখান থেকে আসলো, এসে কি করবে, এই 3টা হরমোনের কাজ মোটামুটি একই, মানে এই দুটো হরমোন ক্যালসিট্রায়োল এবং প্যারাথাইরয়েড হরমোনের কাজ মোটামুটি একই, কিন্তু কাজের জায়গাটা আলাদা। সেটা হচ্ছে ইন্টেস্টাইনে কাজ করবে এই ভিটামিন ডিটা। ভিটামিন ডি করবে ইন্টেস্টাইনে গিয়ে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করবে, হ্যাঁ, ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়িয়ে দেবে। আর ভিটামিন ডি আর প্যারাথাইরয়েড হরমোন দুইটা মিলে যেটা কাজ করবে, বোনসে গিয়ে কি করবে, বোন রিসর্পশন করবে, মানে বোন থেকে ক্যালসিয়াম ব্লাডে নিয়ে যাবে। আর কিডনিতে কি করবে, ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করবে, ক্যালসিয়াম গুলো কিডনি দিয়ে এক্সক্রিশন হতে দিবে না। ঠিক আছে, তাহলে এই 3টা ইফেক্টে কি হয়, আমাদের ব্লাডের ক্যালসিয়াম লেভেল বেড়ে যায়। আর উল্টো কাজ করে ক্যালসিটোনিন। ক্যালসিটোনিনকে জন্য বলা হয় ক্যালসিয়াম লোয়ারিং হরমোন। এই ক্যালসিটোনিনটা সিক্রেশন হয় থাইরয়েড গ্ল্যান্ড থেকে, হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ড থেকে আসে ক্যালসিটোনিন। তাহলে এটার কাজ কি করবে, এটা বোনসে মিনারেলাইজেশন করবে, মানে বোনসের ক্যালসিয়াম জমা করবে। ঠিক আছে, আর কিডনিতে ক্যালসিয়াম এক্সক্রিশন করবে, কিডনি থেকে ক্যালসিয়াম, মানে কিডনি দিয়ে ক্যালসিয়াম গুলো বের করে দিবে, আমাদের বডি থেকে বের করে দিবে, যার ফলে আমাদের ব্লাডের বা সেরামে বা প্লাজমায় ক্যালসিয়াম লেভেলটা কমে আসবে। ঠিক আছে, এই কথাটাই এখানে ট্যাবুলেটেড ফর্মে বলেছি। আচ্ছা, যদি ক্যালসিয়াম রিলেটেড ক্লিনিক্যাল কন্ডিশন কি কি হয় এটা জিজ্ঞেস করে, তাহলে কি বলবো আমরা? হাইপোক্যালসিমিয়া, যদি ব্লাডে ক্যালসিয়াম লেভেল কমে যায়। হাইপার ক্যালসিমিয়া, যখন ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বেড়ে যাবে। এছাড়া রিকেটস, সাধারণত বাচ্চাদের হয়। কি হয় এটা, যে বাচ্চাদের বোনস গুলো তৈরি হয় কিন্তু সেটা মিনারেলাইজেশন হয় না। যদি মিনারেলাইজেশন না হয় তাহলে বোনস গুলো কি উইক হয়ে যায়, হ্যাঁ, তখন ওয়েট বিয়ার করতে পারে না, বোনস গুলো বাঁকা হয়ে যায় বা ঠিক মতো গ্রোথ হয় না বাচ্চাদের। অস্টিওপোরোসিস কি, এটা অ্যাডাল্টে হয় বা ওল্ডার এজে হয়। কি জন্য হয়, এটা হচ্ছে অলরেডি মিনারেলাইজড বোনস যেগুলো ছিল সেগুলো কি ডিমিনারেলাইজেশন হয়। ক্যালসিয়াম লেভেল যখন ব্লাডে কমে যায় তখন বোন রিসর্পশন হয়, হয়ে এই বোনস থেকে ক্যালসিয়াম গুলো সব ব্লাডে নিয়ে যায়, হ্যাঁ, এর ফলে যে অস্টিওপোরোসিস হয় তখন, বা হাড় ক্ষয় হয়ে যায়, হ্যাঁ, তখন ফ্র্যাকচার হতে পারে, ফ্র্যাকচারের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়, বিশেষ করে বয়স্ক যারা, হ্যাঁ, তাদের এটা হয়। আচ্ছা, এরপরে সেকেন্ড যে মিনারেল সম্পর্কে আমরা পড়বো সেটা হচ্ছে আয়রন। আয়রন, আমাদের টোটাল বডি আয়রন 3 to 4 গ্রাম। দেখো ক্যালসিয়াম ছিল কত বেশি, সেই তুলনায় আয়রন কত কম, কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা। ডেইলি আমাদের রিকোয়ারমেন্ট কতটুকু, মেলে 10 মিলিগ্রাম, ফিমেলে 18 মিলিগ্রাম, প্রায় ডাবল, হ্যাঁ, ফিমেলে লাগে, বিশেষ করে রিপ্রোডাক্টিভ এইজে, হ্যাঁ, এইটা। কারণ ফিমেলদের মান্থলি যে ব্লাড লসটা হয় মেনস্ট্রুয়েশনের জন্য, সেটা কভার করার জন্য এই আয়রন রিকোয়ারমেন্টটা বেড়ে যায় ফিমেলে। আচ্ছা,
ডেইলি আমরা যে পরিমাণ আয়রন খাই তার 10% অ্যাবজর্পশন হওয়ার কথা নর্মালি আর কি, কিন্তু যদি কারো আয়রন ডেফিসিয়েন্সি থাকে তাহলে এই অ্যাবজর্পশনটা অনেক বেশি বেড়ে যায় তার রিকোয়ারমেন্ট অনুযায়ী। ঠিক আছে, তাহলে কেউ যদি 10 মিলিগ্রাম আয়রন খায় তার 1 মিলিগ্রাম অ্যাবজর্পশন হবে, হ্যাঁ, ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশন হয়ে ব্লাডে যাবে 1 মিলিগ্রামের মতো। তাহলে কোন কোন খাবারে আমরা আয়রন পাই? অর্গান মিট যেগুলো আছে, হ্যাঁ, লিভার, হার্ট, কিডনি এগুলোতে। এছাড়া নর্মাল যেটা মিট সেটাই পাই। ফিশ, মোলাসেস, হ্যাঁ, মানে গুড়। এছাড়া লিফি ভেজিটেবলস গুলোতে আছে পালসেস, সিরিয়ালস, হ্যাঁ, ড্রাইড ফুড, শুকনো ফল যেগুলো সেগুলোতে থাকবে। আর এগ ইয়োক, মেইনলি এইসব সোর্স মোটামুটি ভালো পরিমাণে আয়রন থাকে। খুব সবচেয়ে বেশি থাকবে অর্গান মিট গুলোতে, লিভার, হার্ট এবং কিডনি এগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে থাকে আয়রন। আয়রনের ফাংশন কি? প্রোটিনস এবং এনজাইমগুলোর একটা স্ট্রাকচারাল কনস্টিটিউয়েন্ট হিসেবে থাকে, হ্যাঁ, যেমন হিমোগ্লোবিন আয়রন দিয়ে তৈরি, আয়রন একটা কনস্টিটিউয়েন্ট। মায়োগ্লোবিন, হ্যাঁ, এনজাইমের মধ্যে আছে সাইটোক্রোম, জ্যান্থিন অক্সিডেজ, ক্যাটালেস, পারঅক্সিডেজ। ঠিক আছে। আচ্ছা, আয়রনের আর একটা ফাংশন কি? এর অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ক্যারি করে, বিশেষ করে হিমোগ্লোবিনের, হ্যাঁ, যে আয়রন থাকে সেটা অক্সিজেনকে ক্যারি করে। আচ্ছা, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এটা কোথায় থাকে? আমাদের সেলের ভেতরে। আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো কি হয়, যা ধরো কার্বোহাইড্রেট খেলাম বা হচ্ছে প্রোটিন খেলাম, ফ্যাট খেলাম, যেটাই খাই সেটা প্রথমে ডাইজেশন হবে, হয়ে একটা একটা সরল একটা জিনিসে পরিণত হবে, এন্ড প্রোডাক্ট হবে। এটা কি হবে? সেলের ব্লাড দিয়ে অ্যাবজর্পশন হয়ে ব্লাডে যাবে, ব্লাড থেকে সেলের ভেতরে যাবে। সেল তখন এটাকে এনার্জিতে কনভার্ট করবে। এই যে এনার্জিতে কনভার্সন করার জন্য যে প্রসেসটা সেটাকে আমরা বলি মেটাবলিজম। আর এই মেটাবলিজম মাইটোকন্ড্রিয়ার ভিতরে গিয়ে সবচেয়ে বেশি এনার্জি পায়। এই মেটাবলিজম থেকে আমরা যে এনার্জি পাই, মাইটোকন্ড্রিয়াতে থাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয়, হ্যাঁ, সেখানে এই যে সাইটোক্রোম, একটু আগে বলেছি যে সাইটোক্রোমের একটা কনস্টিটিউয়েন্ট। তাহলে আয়রনটা এই যে এনার্জি তৈরির যে প্রসেসটা এটাতে হেল্প করছে, হ্যাঁ। আমরা কিন্তু এই আয়রন ছাড়া ঠিকমতো এনার্জি পেতাম না যত খাবার খাই না কেন। আচ্ছা, আর একটা কি, নিউট্রোফিল যে ফ্যাগোসাইটোসিস করে ব্যাকটেরিয়াকে কিল করে ফেলে, এই প্রসেসে হেল্প করবে এই আয়রন। একজন অ্যাডাল্ট পার্সনের আয়রন কতটুকু থাকে আমরা এখানে দেখে নিই। সাধারণত আয়রন যেটুকু থাকে যে 3 to 4 মিলিগ্রাম আমরা জেনেছি। এটা কিছুটা থাকে ব্লাডে, ট্রান্সফেরিন, হ্যাঁ, প্লাজমাতে আয়রনটা থাকে ট্রান্সফেরিন হিসেবে, হিমোগ্লোবিনে থাকবে, আরবিসির ভিতরে যে হিমোগ্লোবিন থাকে সেখানে। এরপরে মায়োগ্লোবিন এবং এনজাইমে থাকবে, হ্যাঁ। মায়োগ্লোবিন থাকে কোথায়? মাসলে, মাসল এবং এনজাইমে থাকবে। আর কিছু আয়রন স্টোর থাকে, ফেরিটিন হিসেবে স্টোর থাকবে। তাহলে ট্রান্সফেরিনের অ্যামাউন্ট 3 to 4 মিলিগ্রাম। এটা কিন্তু টোটালটা আমরা বলেছি গ্রাম, এখানে বলছি মিলিগ্রাম। 3 to 4 মিলিগ্রাম। হিমোগ্লোবিন থাকে কত? 2500 মিলিগ্রামের মতো। মায়োগ্লোবিনে 300 মিলিগ্রাম। আর স্টোরড আয়রন 100 মিলিগ্রাম বা 1 গ্রাম। আর ডেইলি অ্যাবজর্পশন এবং লস 1 মিলিগ্রাম পার ডে। ফিমেলে একটু বেশি হবে, অ্যাবজর্পশনও বেশি হবে, লসও বেশি হবে, অ্যাভারেজ, হ্যাঁ, ডেইলি আপটেক অ্যান্ড লস। আচ্ছা, আয়রনটা অ্যাবজর্পশন হবে কোথায়? এটা হবে কোথায়? ইন্টেস্টাইনে হবে, হ্যাঁ, প্রক্সিমাল জিওডেনামে। আমরা যেসব খাবার খাই এগুলোতে দুই ধরনের আয়রন থাকে, একটা হচ্ছে হিম আয়রন, একটা নন হিম আয়রন। হিম আয়রন যেটা, সেটা হচ্ছে বিভিন্ন এনিম্যাল প্রোডাক্টে থাকে, বিশেষ করে মিট, অর্গান মিট এগুলোতে থাকে। এটা কি ডাইরেক্টলি অ্যাবজর্বড হয়, মানে যেভাবে আমাদের বডি আয়রনটাকে কাজে লাগাবে ঠিক সেভাবেই থাকে, হ্যাঁ। এটা সরাসরি অ্যাবজর্পশন হয়ে ব্লাডে চলে আসে ইন্টেস্টাইন থেকে। আর যেটা নন হিম আয়রন সেটা সাধারণত প্ল্যান্ট সোর্সে থাকে। এটা কি ফেরিক ফর্মে থাকে। আর অ্যাবজর্পশন এবং বিভিন্ন কাজের জন্য আয়রন দরকার হচ্ছে ফেরাস ফর্মে। তাহলে ফেরিক ফর্মে ছিল, সেটা ফেরাস ফর্ম আগে ইন্টেস্টাইনে হতে হবে। এই কাজটা করবে অ্যাসকর্বিক অ্যাসিড অথবা আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড, হ্যাঁ। তাহলে ফেরিক ফর্ম থেকে ফেরাস ফর্মে কনভার্ট করলো। এরপরে কি হবে? এখানে একটা ট্রান্সপোর্ট, একটা প্রোটিন থাকে, সেটা কি ডাইভ্যালেন্ট মেটাল ট্রান্সপোর্টার। এ কি করবে? আয়রন এই ফেরাস ফর্মটাকে ইন্টেস্টাইনের ভেতরে নিয়ে আসবে। ইন্টেস্টাইনের ভেতরে আসার পরে এই ফেরাস ফর্মটা আবার ফেরিক ফর্মে কনভার্ট হয়ে এটা কি হবে? একটা ফেরিটিন হিসেবে এই সেলের, ইন্টেস্টাইনাল সেলে এটা টেম্পোরারিলি স্টোর থাকতে পারে। আর
আর আয়রন কি হবে বাকিটা, এটা চলে যাবে আবার প্লাজমাতে, ঠিক আছে, ফেরাস ফর্মটাই প্লাজমাতে যাবে, সেখানে গিয়ে আবার ফেরিক ফর্মে কনভার্ট হবে। এটা ট্রান্সফেরিনের সাথে বাইন্ড করে তখন অ্যাপো ট্রান্সফেরিনের সাথে বাইন্ড করে ট্রান্সফেরিন হিসেবে এখানে প্লাজমাতে ক্যারি করবে আয়রনটাকে। হ্যাঁ, এরপরে এটা কি হবে, এটা আবার টিস্যুতে চলে যাবে আমাদের যেখানে দরকার আর কি, ধরো বোন ম্যারোতে গিয়ে তখন হিমোগ্লোবিন আরবিসি সিনথেসিস হবে, অথবা লিভারে গিয়ে এটা স্টোর থাকতে পারে ফেরিটিন হিসেবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি আয়রন অ্যাবজর্পশন। আচ্ছা, এখন এই যে তিনটা নাম বললাম আমরা, তাই না, ট্রান্সফেরিন, ফেরিটিন, হ্যাঁ, এগুলোর একটু নাম মানে কোনটা কি একটু জেনে নেই। ট্রান্সফেরিনটা এটা কি করে, এটা আয়রনকে ক্যারি করে ব্লাডের ভিতরে, হ্যাঁ, এটা কারণ ফ্রি আয়রনটা খুবই টক্সিক এবং হচ্ছে এই ফ্রি ফর্মে রাখা যাবে না আয়রনকে, হ্যাঁ, এই জন্য এটা ট্রান্সফেরিন হিসেবে থাকে। এটা ট্রান্সফেরিন, অ্যাপোট্রান্সফেরিন একটা প্লাজমা প্রোটিন, এ হচ্ছে আয়রনকে ক্যারি করে। নর্মালি যে ট্রান্সফেরিন গুলো আছে এগুলো আয়রন দিয়ে 30% স্যাচুরেটেড থাকে, মানে 30% এই প্রোটিন গুলো আয়রন স্যাচুরেটেড থাকে, ঠিক আছে। আমাদের খুব ভালো একটা ইন্ডিকেটর এইটা, কারো যদি মানে আয়রন লেভেল কারো কমে গেছে নাকি না বেশি আছে, এটা আমরা দেখতে এই ট্রান্সফেরিন লেভেলটা করি। হ্যাঁ, ফেরিটিনটা কি, এটা হচ্ছে আয়রনকে স্টোর করে রাখে টিস্যুতে। এটা যেমন বললাম যে একটু আগে, ইন্টেস্টাইনাল সেলের ভিতরে যেমন স্টোর থাকে ফেরিটিন হিসেবে, আবার যখন টিস্যুতে নিয়ে যায় যেমন হচ্ছে লিভার এটা স্টোর করে রাখতে পারে, তখন এই ফেরিটিন হিসেবেই জমা করে রাখে। আচ্ছা, আরেকটা ফর্ম আছে হিমোসিডারিন। হিমোসিডারিন কি, যখন স্টোরড আয়রন অনেক বেশি হয়ে যায় তখন এটা আবার হিমোসিডারিনে কনভার্ট হয়। হ্যাঁ, যদি কারো এরকম হয় যে আয়রন রেগুলার তাকে আয়রন নিতে হয়, যেমন আমাদের দেশেও আমরা এটা জেনেছি যে কিছু কিছু রোগ আছে যাতে রেগুলার আয়রন ট্রান্সফার করতে হয়, তাই না, তখন তার কি হয়, আয়রন মানে ব্লাড ট্রান্সফিউশন করতে হয়, হয়তো তার প্রতি মাসে ব্লাড নিতে হয়, বা 2 মাস পর পর 3 মাস পর পর ব্লাড নিতে হয়, বছরে কয়েকবার করে ব্লাড নিতে হয়। তাহলে যতবার ব্লাড নেবে তার শরীরে কিন্তু আরবিসির মাধ্যমে আয়রন ঢুকে যাচ্ছে বডিতে। তাহলে আয়রন গুলো তো, আয়রনের মেটাবলিজম অন্য কোনো মিনারেলস এর মতো না, যে কোনো মিনারেলস বেশি হলে কি হয় আমাদের ইউরিন দিয়ে বের হয়ে যায়, কিন্তু আয়রনটা বের হতে পারে না। হ্যাঁ, তখন কি হয় আমাদের শরীরের ভিতরে জমা হতে থাকে, এই জমা হতে হতে তখন এই যে সেটা তখন হিমোসিডারিনে কনভার্ট হয়। হ্যাঁ, আর যখন হিমোসিডারিন অনেক বেশি জমা হয় সেই কন্ডিশনকে আমরা বলি হিমোসিডারোসিস। আচ্ছা, তাহলে আয়রন মেটাবলিজম যেটা আমি বললাম যে অন্যান্য মিনারেলস এর মতো না, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, আয়রন কিভাবে আমাদের বডিতে মেটাবলিজম হচ্ছে, এটা আসলে একটা ক্লোজড সার্কিটের মতো। হ্যাঁ, যে এই যে আমরা ডেইলি আয়রন খাচ্ছি 1 to 2 মিলিগ্রাম ডেইলি অ্যাবজর্পশন হচ্ছে ইন্টেস্টাইন দিয়ে, তাই না, এখানে আসছে কোথায়, প্লাজমায় আসছে, প্লাজমায় ট্রান্সফেরিন হিসেবে ক্যারি হচ্ছে, তারপরে এটা কোথায় যাচ্ছে, এটা মাসেলে যেতে পারে, ওখানে গিয়ে মায়োগ্লোবিন তৈরি করবে, অথবা কি হবে আরবিসিতে আসবে, সরি বোন ম্যারোতে যাবে, এখানে গিয়ে কি আরবিসি তৈরি করবে, ঠিক আছে। এইটা আবার কি হয়, লিভারে চলে গিয়ে স্টোরড আয়রন হিসেবে থাকে, ফেরিটিন হিসেবে স্টোর থাকে, আর বাকিটা কি হবে, স্টুল দিয়ে এটা মানে আয়রন লস হবে ডেইলি, এটা এই পরিমাণ আয়রন আবার লস হবে। কিভাবে লস হয়, আমরা যে এই যে একটু আগে বললাম যে ইন্টেস্টাইনাল সেলের ভেতরে ফেরিটিন স্টোর থাকে, তাই না, ওটা তো আয়রন দিয়ে থাকে, ফেরিটিন থেকে আয়রনকে নিয়ে রাখে। তাহলে ইন্টেস্টাইনাল সেলগুলো যখন ডিসফর্মেশন হবে, ডেইলি তো ওয়্যার টিয়ার হয়, সেলগুলো স্লাফ আউট হয়, তখন কি সেটা দিয়ে আয়রন গুলো লস হবে। এছাড়া মেনস্ট্রুয়াল ব্লাড দিয়ে লস হতে পারে, প্রেগন্যান্সিতে লস হতে পারে, হ্যাঁ, বেবির জন্য, ল্যাকটেশনের সময় মিল্ক ফর্মেশনের জন্য আয়রন লস হয় বেশি। হ্যাঁ, আর ডেইলি যেটা লস সেটা কিন্তু ডেইলি আবার পূরণ হয়ে যায়। এই যে আরবিসি গুলো যে লস হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে গিয়ে এটা ব্রেকডাউন হচ্ছে, আবার কিন্তু সেই আরবিসিটা বোন ম্যারোতে আবার তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এভাবে একটা ক্লোজড সার্কিটের মধ্যে আয়রনটা জমা থাকছে। হ্যাঁ, বের হওয়ার রাস্তাটা খুব কম। আচ্ছা, তারপরে আয়রন রিলেটেড যেসব ক্লিনিক্যাল কন্ডিশন আছে, অ্যাবনর্মালিটি আছে, তার মধ্যে প্রথমেই যেটা আসে সবচেয়ে কমন আমাদের দেশে, সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়রন যদি আমরা এত খাবারে আয়রন থাকে তারপরেও আয়রন ডেফিসিয়েন্ট হতে পারে যদি ঠিকঠাক মতো না খাওয়া হয় বা ঠিকভাবে খাবার রান্না করা না হয়। হ্যাঁ, তাদের তো সেইটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। এছাড়া হিমোসিডারোসিস একটু আগে যেটা বললাম, আর হিমোক্রোমাটোসিস, এটা একটা অ্যাবনর্মাল কন্ডিশন। অনেক সময় কি হয়, আয়রন মেটাবলিজমটা হ্যাম্পার হয়, তখন আয়রন গুলো গিয়ে টিস্যুতে, বিভিন্ন টিস্যুতে গিয়ে জমা হয়। হ্যাঁ, যেমন লিভারে তো জমা হয়,
তারপরে যে কোনো সফট টিস্যুতে জমা হয়, হ্যাঁ, এমনকি প্যানক্রিয়াসে যদি জমা হয় তখন ইনসুলিন ঠিক মতো সিক্রেশন হয় না, হ্যাঁ, তখন ব্রঞ্চ ডায়াবেটিস বলে সেটাকে, হ্যাঁ, সেটাও হতে পারে, হিমোক্রোমাটোসিস। ঠিক আছে, তাহলে এখন আসি আয়োডিনে। আচ্ছা, তার আগে একটা কথা বলে নেই, খুব কমন আমাদের দেশে যেহেতু আয়রন আচ্ছা, এখন আসছি আমরা তাহলে আয়োডিনে। আয়োডিনটা থাকে কোথায়? মেইনলি থাইরয়েড গ্ল্যান্ডে থাকে, হ্যাঁ, 80% আয়োডিন থাইরয়েড গ্ল্যান্ডে থাকবে, আর বাকিটা মাসল, স্যালাইভারি গ্ল্যান্ড, ওভারি এগুলোতে থাকে কিছুটা। ডেইলি রিকোয়ারমেন্ট কতটুকু আমাদের? প্রায় 100 থেকে 150 মাইক্রোগ্রাম। প্রেগন্যান্সিতে একটু বেশি লাগবে। মেইন সোর্স সি ফুড, আর আমরা যারা সি ফুড পাই না রেগুলার তাদের জন্য আয়োডাইজড সল্ট, হ্যাঁ, এছাড়া ড্রিঙ্কিং ওয়াটার, ভেজিটেবলস, ফ্রুটস যেগুলো কিনা মানে সি বোর্ড হয় আর কি, সাগরের ধারে যেগুলো জন্মে, সেগুলো আয়োডিনের একটা সোর্স হিসেবে কাজ করে, আয়োডিনের রিচ সোর্স। কিন্তু যদি সি এরিয়া থেকে মানে সমুদ্র তীর এলাকা থেকে যত বেশি দূরে চলে যাবে এই আমাদের সয়েলে কিন্তু আয়োডিনের পরিমাণ কমতে থাকে, হ্যাঁ, তখন সেই সব জায়গার ভেজিটেবলস এবং ফ্রুটসে আয়োডিনের পরিমাণও কমে যায়, আগের মতো থাকে না। এই জন্য আয়োডাইজড সল্ট এটা একটা মেইন সোর্স, হ্যাঁ, খুব ভালো একটা সোর্স। এই সল্টকে যে ফোর্টিফাই করা হয়েছে আয়োডিন দিয়ে, এটার একটা ভালো কারণ একটা যে আমি যদি যে কোনো জিনিস ফোর্টিফাই করতাম, সেটা যেমন ধরো তেলকে যদি করি অথবা অন্য কোনো খাবারকে, সেই খাবার কেউ খেতেও পারে নাও পারে, কেউ হয়তো কম খায় কেউ বেশি খায়, কিন্তু লবণ এমন একটা জিনিস, এটা কিন্তু ধনী দরিদ্র প্রত্যেকে কিন্তু একটা মিনিমাম অ্যামাউন্ট খায়, হ্যাঁ। এই জন্য এই সল্টকে যখন আমরা আয়োডাইজড করেছি, তার নিশ্চিত করেছি কি প্রত্যেকের কাছে এটা পৌঁছে যাবে, হ্যাঁ, যারা রেগুলার খাবে প্রতিদিন তারা আয়োডিনটা পেয়ে যাবে। আয়োডিনের ফাংশন কি? এটার সাথে আয়োডিনের সাথে রিলেটেড কি? থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোনের একটা মেইন কনস্টিটিউয়েন্ট হচ্ছে আয়োডিন। থাইরয়েড হরমোন আছে দুইটা, T4 আর T3, হ্যাঁ, বা থাইরক্সিন আর ট্রাই আয়োডো থাইরোনিন। তাহলে এই থাইরয়েড হরমোনের যেসব ফাংশন গুলো আয়োডিনের ফাংশন একই। এটা আমরা যখন থাইরয়েড গ্ল্যান্ড যখন পড়বো আমরা ডিটেইলে পড়বো। এছাড়া কি করে? সেলুলার অক্সিডেশনকে রেগুলেট করে এবং গ্রোথ এবং ডেভেলপমেন্টে খুবই ক্রুশিয়াল রোল আছে, হ্যাঁ, বিশেষ করে থাইরয়েড হরমোনের গ্রোথ এবং ডেভেলপমেন্ট মেইনটেইন করে, মেন্টাল ডেভেলপমেন্ট হোক, ফিজিক্যাল ডেভেলপমেন্ট হোক, দুটোই মেইনটেইন করে এই আয়োডিন বা থাইরয়েড হরমোন। আচ্ছা, আর যদি আয়োডিন ডেফিসিয়েন্সি হয়, হ্যাঁ, তাহলে যে ডিজিজ হয় সেটা হচ্ছে গয়টার। গয়টারটি কি? থাইরয়েড হরমোন
হয়ে যায় সাইজে, হ্যাঁ, তাহলে সেটাই হচ্ছে গয়টার। এছাড়া অ্যাডাল্টে হতে পারে মিক্সিডিমা এবং চিলড্রেনদের হতে পারে ক্রিটিনিজম। এখানে জাস্ট কয়েকটা ফিগার দিয়েছি, একটু দেখে নেই। ক্রিটিনিজম হচ্ছে কখন হবে, যদি প্রেগনেন্সিতে কোনো মার আয়োডিন ডিফিসিয়েন্সি থাকে, হ্যাঁ, তখন তার সেই বাচ্চা, হ্যাঁ, ক্রিটিনিজম নিয়ে জন্মগ্রহণ করতে পারে, হ্যাঁ, তার বার্থের পরে এটা ক্রিটিনিজম দেখা দিবে। এটা সেই বাচ্চার অনেকগুলো ফিচার থাকে, বিশেষ করে বাচ্চা হাবা গোবা হয়, তার টাংটা প্রোট্রুডেড থাকে, বাইরে বের হয়ে থাকে, হ্যাঁ, তারপরে আম্বিলিকাসটা প্রোট্রুডেড থাকে, হ্যাঁ, অ্যাবডোমেনটা বড় থাকে, হ্যাঁ, এরকম অনেকগুলো ফিচার থাকে। তারপরে তার মেন্টাল গ্রোথটা ঠিক মতো হয় না, ঠিক আছে। আচ্ছা, গয়টার যেটা বললাম, দেখো গয়টার নর্মাল থাইরয়েড গ্ল্যান্ড, এই থাইরয়েড গ্ল্যান্ডের কাজ কি, আয়োডিন এখানে আসবে, থাইরয়েড হরমোন সিনথেসিস হবে। যদি কারণে এই সিনথেসিসটা ঠিক মতো না হয়, তখন কি এই থাইরয়েড হরমোন সিনথেসিসের আর যেসব মেটেরিয়াল আছে সেগুলো এখানে জমা হতে থাকবে। আবার কি করে, কিছু ব্রেইন তখন একে বারবার সিগন্যাল দিবে, বেশি থাইরয়েড হরমোন সিনথেসিস করো, তখন এই গ্ল্যান্ডটা বড় হয়ে যাবে সাইজে, হ্যাঁ, এটাই হচ্ছে গয়টার। আর মিক্সিডিমা যদি অ্যাডাল্টে কারো এই থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সি হয় বা আয়োডিন ডেফিসিয়েন্সি হয়, তখন এই মিক্সিডিমা হতে পারে। তখন তার কিছু ফিচার্স এখানে দেওয়া হয়েছে, দেখো যে পেরি অরবিটাল ইডিমা, চোখের চারপাশে ইডিমা হবে, হ্যাঁ, তারপরে স্কিনটা ড্রাই হবে, ফেস ডাল হবে, পাফি হবে, হ্যাঁ। আর আরেকটা ইম্পর্টেন্ট ফিচার কি, তার পায়ের, হ্যাঁ, প্রিটিবিয়াল ইডিমা, টিবিয়ার সামনে যদি আমি তার স্কিনে যদি চাপ দিয়ে ধরি, সেটা কিন্তু এরকম পিটিং থাকবে, হ্যাঁ, মানে এরকম ইডিমা হবে আর কি, যদি এটা নন পিটিং ইডিমা। এখানে কোর্স হবে স্কিনটা। আচ্ছা, এখানে আমরা মেকানিজমটা বলেছি, কিন্তু এই মেকানিজমটা অ্যাকচুয়ালি আমরা থাইরয়েড হরমোন পড়ানোর সময় বেশি আলাপ করব। আজকে তাহলে যেটা পড়াবো এখন সেটা হচ্ছে জিঙ্ক, হ্যাঁ। জিঙ্কটা মেইনলি ইন্ট্রাসেলুলার এবং এটার আমাদের ডেইলি আমার 10 থেকে 15 মিলিগ্রাম করে লাগে। সোর্স আছে, ডায়েটারি যেসব সোর্স, তার মধ্যে আছে মিট, ফিশ, এগ, হ্যাঁ, এরপরে আছে মিল্ক, বিন, নাট, হ্যাঁ। তাহলে এগুলো থেকে আমরা পাই, বিশেষ করে ফিশ এবং মিট, মানে এনিমাল সোর্স থেকে যে জিনিসটা পাওয়া যায় সেটা অ্যাবসর্পশন হয় বেশি এবং সেটার পরিমাণেও বেশি থাকে। মেটালোথিওনেইন, এটা আমাদের প্লাজমায় থাকে, এটা হচ্ছে জিঙ্কের জন্য ট্রান্সপোর্ট প্রোটিন হিসেবে কাজ করে। আচ্ছা, জিঙ্কের ফাংশন কি, এটা হচ্ছে অনেকগুলো এনজাইমের এসেনশিয়াল কম্পোনেন্ট হিসেবে কাজ করে, হ্যাঁ। এর মধ্যে আছে কি কার্বনিক অ্যানহাইড্রেস, সুপারঅক্সাইড ডিসমিউটেজ, আমাদের বডির জন্য অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, হ্যাঁ। আমাদের বডিতে অনেক ফ্রি রেডিক্যালস তৈরি হয়, হ্যাঁ। আমাদের এই রেডিক্যালস গুলো কি করে, আমাদের সেলকে ড্যামেজ করে, মানে যেসব কম্পোনেন্ট কাজ করে সেগুলোকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট, হ্যাঁ। জিঙ্ক হচ্ছে একটা ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট। আচ্ছা, এরপরে কি ইনসুলিন যে হরমোন আছে প্যানক্রিয়াস থেকে রিলিজ হয়, এটার সিক্রেশন মিক্স স্টোরেজ, এই দুটোতে হেল্প করে জিঙ্ক। নর্মাল ভিটামিন এ লেভেল মেইনটেইন করবে, হ্যাঁ। আর রেটিনাল বাইন্ডিং প্রোটিন, হ্যাঁ, এটার সিনথেসিসে হেল্প করবে জিঙ্ক। কাজে ভিটামিন এ কাজের জন্য জিঙ্কের প্রয়োজন। তারপরে আরো ইম্পর্টেন্ট ফাংশন আছে, যেমন উন্ড হিলিং করবে, সেল গ্রোথকে এনহ্যান্স করবে, সেল ডিভিশনকে ইনফ্লুয়েন্স করবে, রিপ্রোডাকশন, হ্যাঁ, এটার জন্য এসেনশিয়াল একটা কম্পোনেন্ট জিঙ্ক। আমরা যে খাবার খেলে যে টেস্ট পাই, হ্যাঁ, আমাদের জিহ্বায় যে টেস্ট পার্ট গুলো আছে, এই টেস্ট সেন্সেশনটা মেইনটেইন করবে জিঙ্ক, হ্যাঁ। টেস্ট সেন্সেশনের জন্য ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট হচ্ছে জিঙ্ক। তাহলে জিঙ্ক, যদি কারো জিঙ্ক লেভেল কমে যায়, হ্যাঁ, ডায়েটে যদি সে কম জিঙ্ক খায়, তাহলে কি হবে, তার গ্রোথ রিটার্ডেশন হবে, ঠিক মতো বড় হবে না, হ্যাঁ, তার বৃদ্ধি ঠিক মতো হবে না। যদি কোথাও কেটে ছড়ে যায় বা কোনো সার্জারি হয়, তাহলে দেখা যাচ্ছে সহজে সেটা সারছে না, হ্যাঁ, সেই ঘাস শুকাতে দেরি হচ্ছে, ক্ষুধা তার কমে যাবে, হ্যাঁ। ছাড়া স্পার্মাটোজেনেসিসটা ইম্পেয়ার্ড হবে, স্পার্ম গুলো ঠিক মতো তৈরি হবে না। আচ্ছা, আর সাধারণত ওয়েল্ডার্স যারা, তাদের কি ওই যে জিঙ্ক অক্সাইড এর ফিউমটা তাদের ইনহেলেশন করে ফেলতে পারে, হ্যাঁ, ইনহেল করতে পারে, তখন তাদের জিঙ্ক টক্সিসিটি ডেভেলপ করতে পারে। আচ্ছা, এরপরে আসি সোডিয়াম। সোডিয়াম কি 50% সোডিয়াম বোনসে থাকে, আমাদের বডিতে যে সোডিয়াম গুলো থাকে তার 40% থাকবে এক্সট্রা সেলুলার ফ্লুইডে, হ্যাঁ, আর 10% বিভিন্ন সফট টিস্যুতে থাকে। প্রতিদিন আমাদের লবণ লাগে কত,
1000 to 3000 মিলিগ্রাম। দেখে মনে হচ্ছে অনেক, আসলে 1 থেকে 3 গ্রাম। একটা চা চামচে আটে হচ্ছে 5 গ্রাম। তাহলে দেখো 1 চা চামচ পরিমাণও সোডিয়াম আমাদের লাগে না। তাহলে আমরা যে টেবিল সল্ট খাই সেটা আমাদের মেইন সোর্স। তাহলে এই সল্ট কতটুকু খাই এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কেন? বিশেষ করে এখন হাইপারটেনশনের পেশেন্ট অনেক, হ্যাঁ, যাদের হাইপারটেনশন আছে অথবা যাদের কিডনি ডিজিজ আছে তাদের জন্য এই সোডিয়ামটা মেনটেন করা খুবই দরকার। তাহলে নর্মাল দেখো একজন হেলদি পার্সনের লাগে মাত্র 1 to 3 মিলিগ্রাম। তার মানে 1 চামচ লবণ খেলেই কিন্তু তার হয়ে যায়। হ্যাঁ, এক্সেস যেমন ক্ষতিকর, আবার কম খাওয়াও ঠিক না। এটা তাহলে আমাদের সোডিয়াম কোত্থেকে পাই? লবণ, যেটা আমরা টেবিল সল্ট যেটা খাই সেটা তো অবশ্যই সেখানে তো থাকেই। এছাড়া সল্টি ফুড যত আছে, যত ফাস্ট ফুড, চানাচুর, চিপস, হ্যাঁ, সবগুলোতে থাকবে সোডিয়াম। আচার, চাটনি, হ্যাঁ, সোডিয়ামের সব, এটা হচ্ছে সোর্স। এছাড়া ব্রেড, হোল গ্রেনস, লিফি ভেজিটেবলস, হ্যাঁ, ফ্রুটস, তারপরে বাদাম, ডিম, দুধ, সব ধরনের খাবারে ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড থাকে সোডিয়াম। সব খাবারে তো থাকে, তার সাথে আরো আমরা কিন্তু এক্সট্রা লবণ খাই, টেবিল সল্ট খাই। সোডিয়ামের ব্যাপারে সতর্ক হতে হবে। আচ্ছা, তো সোডিয়ামটা আমরা যদিও যত ভয় পাই, যাদের হাইপারটেনশন আছে বা কিডনি ডিজিজ আছে তাদের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি সোডিয়ামের অনেক ইম্পর্টেন্ট ফাংশন। হ্যাঁ, এটা অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন করবে, তারপরে আমাদের ব্লাডের যে অসমোটিক প্রেশার সেটাকে মেনটেন করে, ফ্লুইড ব্যালেন্স মেনটেন করে। হ্যাঁ, ফ্লুইড কোথায়, ব্লাড ভেসেলে কতটুকু থাকবে, এক্সট্রা সেলুলার স্পেসে কতটুকু থাকবে, কতটুকু ফ্লুইড বের হয়ে যাবে বডি থেকে, এগুলো সব মেইনলি সোডিয়ামই মেনটেন করে। আচ্ছা, এরপরে কি নর্মাল মাসল ইরিটেবিলিটি, সেল পারমিয়াবিলিটি, এগুলোতে হেল্প করে। আমাদের ইন্টেস্টাইনে আমরা যে খাবার খাওয়ার পরে সেটাকে গ্লুকোজ হয়, অ্যামিনো অ্যাসিড হয়, গ্যালাক্টোজ, এগুলো অ্যাবজর্পশনের জন্য সোডিয়াম একটা কো ট্রান্সপোর্টার হিসেবে কাজ করে। হ্যাঁ, অ্যাবজর্পশনে ইম্পর্টেন্ট এই সোডিয়াম। আচ্ছা, একটা হার্টবিট ইনিশিয়েশন এবং মেইনটেইন করে এই সোডিয়াম। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট রোল আছে। সোডিয়াম রিলেটেড ক্লিনিক্যাল কন্ডিশন যদিও রেয়ার, তারপরেও যেটা মানে সোডিয়ামের জন্যই হচ্ছে, এটা কি যদি কারো ডায়রিয়া বা ভমিটিং খুব বেশি হয় তখন বডি থেকে সোডিয়াম লস হয়, তখন তার কি হতে পারে? ডিহাইড্রেশন হতে পারে। এছাড়া অ্যাসিডোসিস হতে পারে, টিস্যু অ্যাট্রফি হয়ে যেতে পারে। যদি কারো সোডিয়াম এক্সেস হয় তাহলে কি হবে? ইডিমা হবে। ইডিমা কি? তার যে আমরা অনেক সময় দেখেছি না, রোগীদের বলে যে পায়ে পানি চলে আসে, হ্যাঁ, বা লাংসে পানি জমে, পায়ে পানি চলে আসে, যেটা পা ফুলে যায়, হ্যাঁ, সেটা হচ্ছে ইডিমা। যে নর্মাল যেটা ব্লাড ভেসেলে ফ্লুইড থাকার কথা সেখান থেকে বের হয়ে এক্সেস ফ্লুইড আমাদের টিস্যু স্পেসে চলে যাবে, তখন সেটা হয় ইডিমা। আর হাইপারটেনশন হতে পারে। এরপরে আসি আমরা পটাশিয়াম। আমাদের খুব 3 to 4 গ্রাম, ইউনিটটা খেয়াল করে রাখবা, 3 to 4 গ্রাম আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট। 3 থেকে 4 গ্রাম পটাশিয়াম লাগে। আবার ইম্পর্টেন্ট সোর্স কোনগুলো? কলা, কমলা, আনারস, হ্যাঁ, এছাড়া আলু, সিম, মুরগি, হ্যাঁ, তারপরে ডাবের পানি, এছাড়া লিভার তো অনেক জিনিসের ইম্পর্টেন্ট একটা সোর্স। হ্যাঁ, এগুলো হচ্ছে পটাশিয়ামের সোর্স। পটাশিয়ামের কাজ কি? প্রায় সোডিয়ামের মতনই এটা কি ইন্ট্রাসেলুলার অসমোটিক প্রেশার মেনটেন করে। সোডিয়ামটা মেইনলি কি প্লাজমার প্রেশার মেনটেন করে, আর পটাশিয়ামটা সেলের ভিতরের অসমোটিক প্রেশার মেনটেন করার জন্য ইম্পর্টেন্ট। এছাড়া অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন করবে, ওয়াটার ব্যালেন্স রেগুলেট করবে, নার্ভ ইম্পালস ট্রান্সমিশনে এটা একটা রোল প্লে করে, আর একটা রোল আছে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট। তাহলে নরমাল লেভেলে রাখতে, ডেফিসিয়েন্সি হলে হয় কি অ্যাসিডোসিস হতে পারে, রেনাল ড্যামেজ হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট পর্যন্ত হয়ে যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, ফ্লোরাইড যদিও এখন আমরা ফ্লোরাইড সম্পর্কে অনেক সচেতন, তাই না? আমরা পেস্ট কিনতে যেয়ে দেখি যে ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট আছে কিনা। হ্যাঁ, অ্যাকচুয়ালি ফ্লোরাইড কিন্তু ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড থাকবে আমাদের ড্রিঙ্কিং ওয়াটারে। আমরা যে পানি খাই সেটাতে ন্যাচারালি এটাতে ফ্লোরাইড থাকে। হ্যাঁ, এছাড়া সি ফুডে ফ্লোরাইড থাকে। আমাদের প্রতিদিন 3.5 to 4 মিলিগ্রামের মতো লাগে, এবং আমাদের বোনস এবং টিথ, বিশেষ করে টিথের, হ্যাঁ, এনামেল তৈরিতে ফ্লোরাইড খুব হেল্প করে। আচ্ছা, ফাংশনটা কি? এটা হচ্ছে যে ডেন্টাল ক্যারিস বা দন্ত ক্ষয়, দাঁত ক্ষয় হয়ে যায়, তাই না, সেটাকে প্রিভেন্ট করবে ফ্লোরাইড। ঠিক আছে। আচ্ছা, আমাদের মুখের ভেতরে যে ব্যাকটেরিয়া গুলো থাকে, বা আমাদের খাবার যখন খাই, খাবার যদি ঠিকমতো পরিষ্কার না করি তাহলে কি সেখানে ব্যাকটেরিয়া গ্রো করে দাঁতের ফাঁকে।
তখন ব্যাকটেরিয়াগুলো অ্যাসিড তৈরি করে, সেই অ্যাসিড তখন দাঁতে এনামেলগুলোর ক্ষতি করে, হ্যাঁ, এনামেলগুলো ক্ষয় করে ফেলে। তাহলে ফ্লুরাইড কি করে, একটা অ্যাসিড রেজিস্ট্যান্ট প্রোটেক্টিভ লেয়ার তৈরি করবে এনামেলের উপরে, যার ফলে এই ডেন্টাল ক্যারিজটা হবে না, দাঁত ক্ষয়টা হয় না, হ্যাঁ, এনামেলটা ক্ষয় হয়ে যায় না। আর একটা কি করে, ব্যাকটেরিয়াল এনজাইম প্রোডাকশন, ব্যাকটেরিয়াল এনজাইম ইনহিবিট করে, যার ফলে আরেকটা কি, সেই ব্যাকটেরিয়ায় অ্যাসিড সিক্রেশন করতে পারবে না, কমে আসলো তার ব্যাকটেরিয়ার অ্যাসিড সিক্রেশন, হ্যাঁ, এভাবে ডেন্টাল ক্যারিজকে প্রিভেন্ট করবে। এছাড়া বোনসের প্রপার ডেভেলপমেন্টের জন্য দরকার, অনেকগুলি এনজাইম অ্যাক্টিভিটিতে ইনহিবিট করবে। আর সোডিয়াম ফ্লোরাইড যেটা, সেটা হচ্ছে এনোলেসকে ইনহিবিট করে। আমরা এরপরে যখন মেটাবলিজম পড়বো তখন জানবো যে মেটাবলিজম, যে গ্লাইকোলাইসিস প্রসেস, হ্যাঁ, এটা হচ্ছে যে এই প্রসেসে এনোলেস একটা এনজাইম, এই এনোলেস এনজাইমটাকে সোডিয়াম ফ্লোরাইড ইনহিবিট করে রাখে। এটা আমাদের কখন কাজে লাগে, আমরা ধরো কারো ব্লাড নিয়েছি তার গ্লুকোজ লেভেল দেখার জন্য, এখন তার ব্লাডে তো এনজাইম আছে, এনজাইম কি করছে, গ্লুকোজগুলোকে, যে গ্লাইকোলাইসিস প্রসেসে গ্লুকোজ সব ব্রেকডাউন করে ফেলছে। তাহলে আমরা যখন 2 ঘন্টা পর বা 4 ঘন্টা পরে তার ব্লাডটা যখন অ্যাকচুয়াল যখন টেস্ট করবে ল্যাবে গিয়ে, দেখবো যে তার গ্লুকোজ লেভেল নর্মালের চেয়ে অনেক কম। এই কাজটা যাতে না হয়, যাতে অ্যাকচুয়াল গ্লুকোজ লেভেল মেনটেন হয়, এর জন্য আমরা সেই ড্র করা ব্লাডে কি সোডিয়াম ফ্লোরাইড অ্যাড করে দেই। তখন এই গ্লাইকোলাইসিস প্রসেসটা বন্ধ হয়ে যায়, আর তার নর্মাল যে তার যে অ্যাকচুয়াল ব্লাড গ্লুকোজ সেটা একই ফর্মে থাকে, সেটা আর রিডিউস হয় না, হ্যাঁ, কমে আসে না। আচ্ছা, এরকম ফ্লোরোঅ্যাসিটেট নামে আর একটা কম্পাউন্ড আছে, সে কি করে, টিসিএ সাইকেলের একটা এনজাইম অ্যাকোনাইটিস, এটাকে ইনহিবিট করে টিসিএ সাইকেলকে স্টপ করে রাখতে পারে, বন্ধ করে দেয়। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম যে ফ্লোরাইডটা দাঁতের জন্য খুবই দরকার, এবং আমরা পানিতে কি পরিমাণ ফ্লোরাইড আছে সেটা কি ppm দিয়ে হিসাব করি, পার্টস পার মিলিয়ন, হ্যাঁ, 0.5 ppmটা দরকার, হ্যাঁ, বা এর চেয়ে বেশি হলো, বা 2 এর কম, 2 ppm এর চেয়ে কম থাকা দরকার, আবার 0.5 ppm এর চেয়ে বেশি থাকা দরকার যে কোনো পানিতে, হ্যাঁ, তাহলে তার এই ফ্লোরাইডে যত রিকোয়ারমেন্ট সব ফুলফিল হবে, হ্যাঁ, এক্সট্রা কোনো টুথপেস্টে কোনো ফ্লোরাইড লাগবে না তার। কিন্তু যদি এই 0.5 ppm এর চেয়ে কমে যায়, তখন কি ডেন্টাল ক্যারিজ হবে, সে দাঁতকে আর প্রোটেক্ট করতে পারবে না ফ্লোরাইডটা, হ্যাঁ, বিশেষ করে চিলড্রেনদের এই ডেন্টাল ক্যারিজটা হয়। আর যদি পানিতে বেশি পরিমাণে ফ্লোরাইড থাকে, অথবা আমরা যদি বেশি বেশি ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট যদি ইউজ করি, বা যে কোনো ভাবে আমাদের বডিতে ফ্লোরাইড যদি বেশি ঢোকে, তখন কি হয়, ফ্লোরোসিস, কন্ডিশনটা না ফ্লোরোসিস। তখন আবার কি হয়, দাঁতের উপরে একটা ছোপ ছোপ দাগ পড়ে যায়, হ্যাঁ, মডেলিং অফ এনামেল এটাকে বলি, আর দাঁতগুলো দুর্বল হয়ে যায়। আর একটা কি হয়, বোনসে হাইপার ক্যালসিফিকেশন হতে পারে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসি ম্যাঙ্গানিজ, এগুলো আসলে ইজ ইম্পর্টেন্ট, আমরা খুব অল্প অল্প করে এগুলো বলছি। ম্যাঙ্গানিজ মেইনলি লিভার এবং কিডনিতে থাকে, আমাদের ডেইলি 2 থেকে 9 মিলিগ্রামের মতো লাগে। এটার সোর্স কি, টি, সিরিয়ালস, নাটস, লিফি ভেজিটেবলস, ফ্রুটস, এগুলোতে থাকে ম্যাঙ্গানিজ। অনেকগুলি এনজাইমের কোফ্যাক্টর হিসেবে কাজ করবে ম্যাঙ্গানিজ। এছাড়া বোন ফর্মেশনের কাজে লাগে, নার্ভাস সিস্টেম প্রপার ফাংশনিং এর কাজে লাগে ম্যাঙ্গানিজ। আচ্ছা, মিউকোপলিস্যাকারাইড, এটা সিনথেসিসে হেল্প করে, হ্যাঁ, এই ম্যাঙ্গানিজ। আর হিমোগ্লোবিন, কোলেস্টেরল, এগুলো সিনথেসিসেও ইম্পর্টেন্ট এই ম্যাঙ্গানিজটা। কপার আমাদের প্রতিদিন লাগে 2 to 3 মিলিগ্রামের মতো। সেলুলোপ্লাজমিন, এটা হচ্ছে একটা কপার বাইন্ডিং প্রোটিন, হ্যাঁ। আমাদের মিনারেলস গুলো অনেকগুলো থাকে ওয়াটার সলিউবল, অনেকগুলো হচ্ছে ওয়াটার ইনসলিউবল বা টক্সিক, তখন সেটা একা একা ক্যারি হতে পারে না, একটা প্রোটিন লাগে সাথে, হ্যাঁ, তাকে ক্যারি করার জন্য। কপারের সোর্সের মধ্যে আছে লিভার, কিডনি, মিট, এগ ইয়ক, হ্যাঁ, সিরিয়ালস, নাটস, গ্রিন লিফি ভেজিটেবলস, ঠিক আছে। ফাংশনটা কি, এটাও দেখা একটা এনজাইমের কনস্টিটিউয়েন্ট হিসেবে কাজ করে, হিমোগ্লোবিন সিনথেসিসে হেল্প করে, কোলাজেন সিনথেসিস করবে। আর সেলুলোপ্লাজমিন, যেটা কপার ক্যারি করে যে প্রোটিনটা, সেটা আবার কি, ওই যে আমরা একটু আয়রন মেটাবলিজম পড়লাম, ফেরাস ফর্ম থেকে ফেরিক ফর্মে ব্লাডে গিয়ে, হ্যাঁ, ব্লাডে সেলুলোপ্লাজমিন থাকে, এ তখন ব্লাডের আয়রনের যে ফেরাস ফর্মে অ্যাবজর্পশন হলো, এটাকে আবার ফেরিক ফর্মে কনভার্ট করবে। এই ফেরিক ফর্মের আয়রনটা আবার ফেরিটিন হিসেবে টিস্যুতে গিয়ে স্টোর থাকে, অথবা ট্রান্সফেরিনে হয়ে সে হচ্ছে প্লাজমাতে ট্রান্সপোর্ট হয়।
ঠিক আছে, তাহলে সেলুলোপ্লাজমিনটা ফেরাসকে ফেরিক ফর্মে কনভার্ট করে। আচ্ছা, এছাড়া মেলানিন সিনথেসিস, ফসফোলিপিড সিনথেসিসে হেল্প করবে। আচ্ছা, ডেভেলপমেন্ট অফ বোনস অ্যান্ড নার্ভাস সিস্টেম, ঠিক আছে, হেল্প করছে। কপার ডেফিসিয়েন্সি যদি হয় তাহলে বোন ডিমিনারেলাইজেশন হতে পারে, নার্ভাস টিস্যুতে ডিমাইলিনেশন, মানে নার্ভাস টিস্যুতে যে মাইলিনের একটা শীতের কভারিং থাকে সেই কভারিংটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এনিমিয়া হতে পারে, আর স্কিন এবং হেয়ারে হাইপোপিগমেন্টেশন। হ্যাঁ, পিগমেন্ট যেটা থাকে মেলানিন থেকে স্কিনে অথবা হেয়ারে সেটা হাইপোপিগমেন্টেশন হবে, কমে যাবে। হ্যাঁ, রংটা। আচ্ছা, আরেকটা আছে অ্যাবনর্মাল কপার মেটাবলিজম হলে উইলসনস ডিজিজ বলে একটা ডিজিজ হয়। তখন কি হয়, কপার গুলো লিভারে আর ব্রেইনে ডিপোজিট হয়। হ্যাঁ, কিন্তু প্লাজমাতে আবার কপার লেভেলটা কম থাকে, সেলুলোপ্লাজমিন লেভেলটাও কম থাকে, আবার কপার গুলো ডিপোজিট হবে বিভিন্ন অর্গানে গিয়ে। হ্যাঁ, এটার নাম হচ্ছে উইলসনস ডিজিজ। সেলেনিয়াম পাই আমরা অর্গান মিট থেকে, লিভার, কিডনি, এছাড়া সি ফুডে থাকে। ডেইলি রিকোয়ারমেন্ট আমাদের 50 to 200 মিলিগ্রাম। সাধারণত এটার ডেফিসিয়েন্সি বা এক্সেস খুব আনকমন। যদি বেশি হয় আমরা সেলেনোসিস বলি, আর যদি ব্লাডের লেভেল কমে যায় মাসকুলার ডিজেনারেশন, কার্ডিওমায়োপ্যাথি হতে পারে। ঠিক আছে, ফাংশন কি? মাসকুলার ডিস্ট্রফি, হেপাটিক নেক্রোসিস প্রিভেন্ট করে। এছাড়া বায়োলজিক্যাল মেমব্রেনের স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি মেইনটেইন করবে। সেলিনোসিস্টিন, হ্যাঁ, এটা কি 21st অ্যামিনো অ্যাসিড বলা হয়, কারণ অ্যামিনো অ্যাসিড আমরা জানি যে 20টা অ্যামিনো অ্যাসিড আমাদের বডি প্রোটিন সিনথেসিসে হেল্প করে, কিন্তু রিসেন্টলি সেলেনোসিস্টিনকে 21st অ্যামিনো অ্যাসিড বলা হচ্ছে। কারণ ওই প্রোটিন তৈরির সময় এই সেলেনোসিস্টিনটা ওই 20টা অ্যামিনো অ্যাসিডের সাথে এই অ্যামিনো অ্যাসিডও ইনকর্পোরেটেড হয়ে যায়। হ্যাঁ, সেই প্রোটিন যখন তৈরি হয় তখনই। আচ্ছা, এছাড়া কি লিপিড পারঅক্সিডেশন লিপিড পারঅক্সিডেশন প্রিভেন্ট করবে, যেটা কি করে, সেল ড্যামেজ করে। হ্যাঁ, একটু আগে যে বলেছিলাম ফ্রি রেডিক্যাল দিয়ে সেল ড্যামেজ হয়, হ্যাঁ, সেটা থেকে প্রিভেন্ট করবে এই সেলেনিয়াম। কিছু হেভি মেটালের সাথে বাইন্ড করে, যার ফলে আমাদের বডি সেই হেভি মেটাল থেকে আমাদের বডিকে প্রোটেক্ট করে। সেলেনিয়াম অনেকগুলো এনজাইমের কনস্টিটিউয়েন্ট, সেই এনজাইমগুলো কি করবে, T4 থেকে T3 তে কনভার্ট করবে, মানে থাইরয়েড হরমোন, হ্যাঁ, থাইরোক্সিনকে ট্রাইআয়োডোথাইরোনিনে কনভার্ট করে, হেল্প করে। এছাড়া নিউক্লিওটাইডের যেটা পিউরিন থাকে সেটাকে মেটাবলিজমে হেল্প করবে। তাহলে মিনারেলস সম্পর্কে আমাদের আজকে যা বললাম এতটুকুই। তোমাদেরকে এতক্ষণ ধরে ধৈর্য ধরে শোনার জন্য অনেক ধন্যবাদ। আর সেই সাথে যারা অ্যাক্সেস মেডিকেল স্কুলকেও ধন্যবাদ এই ক্লাসের আয়োজন করে দেওয়ার জন্য। শেষ করছি ক্লাস। আল্লাহ হাফেজ।